আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের শেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করব আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা আমরা শেষ করে দিয়ে সামনের ক্লাসে যেন আমরা আরেকটা আইন পড়াতে পারি ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে ক্লাসে চলে আসি। যারা লাইভে এসেছেন তারা একটু কষ্ট করে লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেন, দিলে সহজে সবাই সংযোগ হতে পারবে। আর কার কেমন পরীক্ষা হয়েছে আপনারা জানাবেন। আজকে রাত্রে ক্লাস শেষ হওয়ার 20 মিনিটের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। প্রত্যেকের মেধা তালিকা অনুসারে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। ক্লাস শেষ হওয়ার 20 মিনিটের মধ্যে আপনাদের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এমসিকিউ পরীক্ষা দুঃখিত, ভুল হয়েছে। আজকে রাত্রে রেজাল্ট দেওয়া যাবে না, কারণ অনেকে পরীক্ষা দিবে। কালকে দুপুর 12টা রেজাল্ট দিয়ে দিব, কারণ আমি আগামীকাল দুপুর পর্যন্ত অনেকে পরীক্ষা দিবে। আগামীকাল দুপুর 12টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। এই কারণে যারা পরীক্ষা দেন নাই তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, তবে একবারে বেশি কেউ পরীক্ষা দিতে পারবেন না। আমরা সবাই লাইভে চলে আসি, আমাদের আস্তে আস্তে সবাই আসতেছে ইনশাল্লাহ। আমরা শুরু করে দেই। আজকে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বেচা বিক্রি আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। সবাই আস্তে আস্তে লাইভে চলে আসি, আমাদের মাহমুদুল্লাহ আসতে। আর পরীক্ষা সবার কেমন হয়েছে সবাই একটু আমাকে জানান। আমরা যে প্রশ্ন তৈরি করেছি এটা হলো 10 নাম্বার মধ্যে, এটা হলো 9ম গ্রেডের প্রশ্ন করা হয়েছে। আস্তে আস্তে প্রথম গ্রেডে আসতে হবে। আমরা একবারে আমি প্রথম গ্রেডের প্রশ্ন করি নাই, করলে অনেকে উত্তর বুঝবে না, জানবে না। এই জন্য আজকের প্রশ্নটা করা হয়েছে 10 নম্বরের মধ্যে 9 নম্বর গ্রেডের প্রশ্ন। আমরা আস্তে আস্তে লাইভে আস্তে আস্তে সব প্রশ্ন ঠিক করব। সঠিক উত্তরের শীটটাও দেওয়া হবে আগামীকাল দুপুর 12টায়। পরীক্ষার লিঙ্কে যা বলছে ঢুকতে পারে না, সে কি করবেন, এই লিঙ্কটাকে কপি করে অন্য একটা মোবাইলে নিয়ে, অন্য একটা হোয়াটসঅ্যাপ আছে যে মোবাইলে, অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে, অন্য একটা মোবাইলে নিয়ে ওইখানে দিলে ওখানে ঢুকবে। অনেক সময় আপনার মোবাইলে জিমেইল আইডি সংক্রান্ত সমস্যা থাকলে এটা ওপেন হবে না। আপনি চাইলে অন্য মোবাইলে নিয়ে সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন। মিতু, তোমার কপালে মায়ের আছে। তুমি আমার এখন মুডের সময়, ভালো মুডের সময় তুমি আমার বাকির একটা আলাপ শুনেলা যে তুমি পরীক্ষার ক্লাসের পরে পরীক্ষা দিবা। তুমি এতক্ষণ কি করছিলা এই সন্ধ্যা থেকে পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা আস্তে ধীরে সবাই চলে আসি। আমরা ইনশাল্লাহ শুরু করব। MST স্নেহা, তোমার পরীক্ষা কেমন হয়েছে বা কার কেমন পরীক্ষা হয়েছে সবাই একটু জানায়েন। একবারে ন্যূনতম প্রশ্ন করা হয়েছে, কিন্তু সবগুলো ধাঁধার প্রশ্ন। আর এখানে একটা চুরি আছে, যদি একটা চুরি আপনারা শিখতে চান সেটা হইলো, এই লিঙ্কটা আপনারা চাইলে অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে আপনারা চাইলে আরেকটা বিপি নাম্বার দিয়ে বা নাম একটা বিপি নাম্বারের একটা সংখ্যা ভুল করে, একই নামে আরেকটা বিপি নাম্বার সংখ্যা ভুল করে আপনারা চাইলে পরীক্ষা দিতে পারেন। এটা হলো চুরি শিখিয়ে দিচ্ছে, এটা আবার কাউকে বললেন না। ও সবাই তো লাইবে না, মানে আপনি যদি 2বার পরীক্ষা দিতে চান তাহলে আপনার জন্য সুবিধা হইলো, লিঙ্কটা কপি করে যারা ছেলে আছে বউর মোবাইলে, বউরা জামার মোবাইলে নিয়ে একটা বিপি নাম্বার ভুল করে নামটা সঠিক দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এই কথা কি বুঝতে পারছেন? চুরি চামারি সবই আমার কাছে আছে ইনশাল্লাহ। আর একজন লেখছে যাদের জামাই নাই তারা কি করবে। যাগো জামাই নাই তারা আমার SMS করেন, প্রত্যেককে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন পাঠানোর ব্যবস্থা করতেছি। বিনিময়ে আপনি শুধু 20,000 টাকা বিকাশ করে দিবেন, তাইলে হবে। একজন জিজ্ঞাসা জাগো জামাই নাই তার কি অবস্থা। জাগো জামাই নাই আর জাগো বউ নাই, তাদের জন্য করণীয় হইলো আপনারা 20,000 টাকা আমার এই নাম্বারে বিকাশ করে দিবেন। 15,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া হবে। 5,000 টাকা অলাভজনক হিসাবে এটা আমার ট্রাস্টে জমা থাকবে। এই 5,000 টাকা ভবিষ্যতে বিয়ে করলে তাদেরকে গিফট হিসাবে ফেরত দেওয়া হবে। এখন কত ধরনের কথা বের হয়, কত ধরনের বেসালার লোক বের হয়। ওই দেখছেন
যাদের বউ নাই, যাদের জামাই নাই, এরা এগুলা বলতেছে। আমার বিষয়টা কেউ বিবেচনা করে না, এটাই কষ্ট লাগে। সবাইকে সবার বিবেচনা করে, আমারটা কেউ করে না। আচ্ছা, তাহলে কি পড়া শুরু করবো? মোটামুটি আমার কাঙ্ক্ষিত সবাই চলে আসছে, তাহলে কি শুরু করবো? আচ্ছা, মাদকের পরে কি পড়াবো? ডিজিটাল নিরাপত্তা আইন পড়াই মাদকের পরে, যদি সবাই অনুমতি দেন। ঠিক আছে, কালকে ডিজিটাল নিরাপত্তা আইন পড়াবো, যেটা সাইবার ক্রাইম হয়ে গেছে, সাইবার নিরাপত্তা আইন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না না, যা লাগবে না, অলরেডি আমার কাছে চলে আসছে। এটা অর্থ হলে আমার কাছে চলে আসছে। চলে যাওয়ার কারণে আপনার এই মেসেজটা সে জানাইছে যে গৃহীত হয়েছে। ওকে, ঠিক আছে। সাইবার আইন কালকে পড়াবো, সবাই ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আজকে আমাদের সাইবার আইন পড়াবো। শিশু আইনটা খুব সুন্দর এবং দামি আইন। একজনে ভালো কথা বলছে সোহাগ গাজী শিশু আইনের বিষয়ে। আচ্ছা, তাহলে আমি একটু আসি, আমার কথার সাথে একটু শুরু করেন। পুলিশ আইন পড়াবো। পুলিশ আইন একদিন পড়ালে পারবেন, পুলিশ আইন অত গুরুত্বপূর্ণ না, একবার পড়ালে পারবেন। পুলিশ আইন অনেকের টুকটাক পড়া আছে। শিশু ও এসিড আইন পড়ান। এসিড আইন 5-7 দিনের 2-3টা ক্লাস হয়ে যাবে, কারণ নারী শিশু পড়া আছে, তো নারী শিশুর লোক এসিডের মিল আছে। শিশু আইন পড়াবো, এরপর সাইবার ক্রাইম নিরাপত্তা আইন, যেটা সাইবার নিরাপত্তা আইন, এটা পড়াবো। আচ্ছা, তাহলে আমি আগে আমার আজকে বেচা বিক্রিটা শেষ করি, মূল চালানটা শেষ করি, তারপর পড়ায় আসি। 31 ধারায় বলা আছে, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 31 ধারায় বলা আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 31 ধারায় বলা আছে, মামলা রুজু হইলে তদন্তের সময়সীমা। একটু খেয়াল করেন, মামলা রুজু হইলে তদন্তের সময়সীমা নিয়ে বলা আছে 31 ধারায়। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়ার পর আদালতে গেলে বিচারের সময়সীমা নিয়ে বলা আছে 51 ধারায়। দুইটায় বেজোড় সংখ্যা, দুইটারে লাস্টে 1। 31-এর লাস্টে 1, 51-র লাস্টেও 1। কথা বুঝতে পারছেন কিনা আগে বলেন। একটা হলো মামলা তদন্তের সময়সীমা, একটা হলো বিচারের সময়সীমা, মানে বিচার সমাপ্তির সময়সীমা। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা আগে বলেন। 31-এর 1-এর ক খ গ, 31-এর 2, 31-এর 3, 31-এর 4-এর ক খ, 31-এর 5, 31-এর 6, এটা বলা আছে তদন্তের সময়সীমা। আর এখন আমরা এটার সাথে আরো 20 যোগ করলে 51 হয়, মানে এটাও বেজোড় সংখ্যা, লাস্টে 1। এইখানে বলা আছে হইল আপনার বিচার যে করবে মামলাটার বিচারের সময়সীমা নিয়ে। তাহলে এই দুইটা বিষয় বুঝতে পারছেন কিনা? এখন 31-এ বিচার না 31-এ তদন্ত, 31-এ তদন্ত না 51-তে বিচার, এটার সহজ সমাধান হইল, একটা মামলা রুজু হইলে আগে তদন্ত হয়, পরে বিচার হয়। আগে তদন্ত, পরে বিচার, আগে 31, পরে হইল বিচারের সময়সীমা 51। মন থাকবে? তাহলে 31 হইল তদন্তের সময়সীমা, আর 51তে হইল বিচারের সময়সীমা, নিষ্পত্তির সময়সীমা না, বিচারের সময়সীমা। আচ্ছা, এখন
একটা মামলা যখন আদালতে যায়, এটা প্রথমে আমলি আদালতে যায়, আমলি আদালত থেকে এটা বিভিন্ন যাচাই বাছাই করে যখন এটা বিচারের জন্য আদালতে যায়, এই বিচারের জন্য যেদিন আদালত পাবে সেদিন থেকে প্রথমে হইল 90 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে, বিচার কার্যক্রম শেষ করতে হবে। তাহলে একটা মামলা ম্যাজিস্ট্রেট কোর্ট হইতে যখন এটা বিচারের জন্য পাওয়া হয়, এই সেদিন থেকে হইল 90 কার্য দিবসের মধ্যে এটার বিচার কার্যক্রম শেষ করতে হবে। এটা হইল 51(1)-এ। 51(2)-এ বলা আছে যে উপধারা 1 মোতাবেক 90 কার্য দিবসের মধ্যে যদি বিচার কাজ শেষ করা সম্ভব না হয়, তাহলে আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে বরাবর একটা, মানে হাইকোর্ট বরাবর, উচ্চ আদালত বরাবর একটা অনুলিপি প্রেরণ করতে হবে, মানে সুপ্রিম কোর্টকে এই বিষয়টাকে অবগত করতে হবে। তাহলে 51(1)-এ পাইলাম হইল 90 কার্য দিবস, 2-এ পাইছি না হইলে আরো 30 কার্য দিবস, 3-এ বলা আছে না হইলে আরো 15 কার্য দিবস, 4-এ বলা আছে অবশ্যই এই সময়ের মধ্যেই এটার বিচার কার্যক্রম শেষ করতে হবে। তাহলে প্রথম ধাপে হইল 90 কার্য দিবস, দ্বিতীয় ধাপে হইল 30, 120, তৃতীয় ধাপ হইল আরো 15, তার মানে 135 কার্য দিবস, চতুর্থ ধাপ হইল এর মধ্যে এর বিচার কার্যক্রম শেষ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমার সাথে সাথে বলেন 90, 30, 15। 90, 30, 15 এর মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। সাইডটা ক্লোজ। তাহলে প্রথমে বলা আছে, উপধারা 1-এ বলা আছে ম্যাজিস্ট্রেট কোর্ট হইতে এই মামলা বিচারের জন্য প্রাপ্ত হওয়ার 90 কার্য দিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। 2-এ বলা আছে উপধারা 1 মোতাবেক যদি বিচার কার্যক্রম শেষ করা সম্ভব না হয়, তাহলে সুপ্রিম কোর্টে আবেদন করে আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। 3-এ বলা আছে যদি এই 30 কার্য দিবস মানে উপধারা 2 মোতাবেক সম্ভব না হয়, তাহলে আরো 15 কার্য দিবস এর কারণ লিপিবদ্ধ করে আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। 4-এ বলা আছে উপরোক্ত সময়ের মধ্যে অবশ্যই এই মাদক মামলার বিচার কার্যক্রম শেষ করতেই হবে। তাহলে সাইডটা ক্লোজ। এভাবে লিখবেন 30, 90, 30, 15, এরপরে 4 নম্বর হবে বাধ্যতামূলক। তাহলে আমার কি 51 ধারা কি কমপ্লিট? সবাইকে 51 ধারা পারে? আচ্ছা, এখন প্রশ্ন হইল নারী ও শিশু নির্যাতন দমন আইন যখন আমরা পড়েছিলাম, তখন ওইখানে আমরা পড়েছিলাম 20-এর 7-এ বলা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি যদি শিশু হয়, তাহলে অবশ্যই তার বিচার করার ক্ষেত্রে শিশু আইন অনুসরণ করে বিচার কার্যক্রম শেষ করতে হবে। ফৌজদারি কার্যবিধানে 339 গুণাগম মোতাবেক কিনা স্যার? হ্যাঁ সঠিক, ওটাই। আচ্ছা, তাহলে আমরা 20-এর 7-এ পাইলাম কি, যে 20-এর 7-এ বলা ছিল নারী শিশু মামলার আসামি যদি শিশু হয়, তার বিচার করার সময় অবশ্যই শিশু আইন অনুসরণ করে বিচার করতে হবে। ঠিক এই মাদকদ্রব্য আইনের 52 ধারায় বলা আছে এই মামলার আসামি যদি শিশু হয়, তাহলে তার বিচার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই শিশু আইন 2013 অনুসরণ করে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। 52 ধারা। তাহলে একটা শিশু যদি ইয়াবা সহ গ্রেপ্তার হয়, তার বিরুদ্ধে মামলা হবে 36-এর 1-এর টেবিলের 9, বা 36-এর 1-এর টেবিলের 10। সে যদি ক্রয় বিক্রয় করে তাহলে 10, আমদানি রপ্তানি করলে 9 শিশুটা। তার বিরুদ্ধে মামলা হবে মাদক আইনে। বিচার করার পদ্ধতি যখন শুরু হবে তখন শিশু আইন অনুসরণ করতে হবে। বিচার পদ্ধতি হবে শিশু আইন অনুসারে। কিরকম? তার মূল কাঠগড়ায় রাখা যাবে না, তার হ্যান্ডকাপ পরানো যাবে না,
তারে সাধারণ বড় আসামির সাথে রাখা যাবে না, তার পিতামাতার সাথে বসতে দিতে হবে, তারে কোনোভাবে মৃত্যুদণ্ড যাবজ্জীবন দেওয়া যাবে না। তার এই শাস্তিগুলো পাওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই কিশোর সংশোধনাগারে প্রেরণ করতে হবে। মানে তার বিচার পদ্ধতিটা হবে শিশু আইন অনুসারে, কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে অবশ্যই মাদকদ্রব্য আইনে। এতটুকু বুঝতে পারছেন কিনা? আমার কাছে পড়ানোর জন্য রিকোয়েস্ট পাঠাইছে, তার নাম হলো ম্যাক বালক, আর আরেকজন রিকোয়েস্ট পাঠাইছে তার নাম হলো অভাবী সংসার। কথা বুঝতে পারছেন? পরে খোঁজ খবর নিয়ে দেখছি তার কোনো সংসারে নাই, অভাব তো দূরের কথা। তাহলে 51-52 এই দুইটার বেচা বিক্রি কি কমপ্লিট? এগুলো দিয়ে বেশি টাইম নষ্ট করার দরকার নেই। 51-52 পারে কিনা? তাহলে 51-তে পাইলাম হইল 90 কার্য দিবস, 30 কার্য দিবস, 15 কার্য দিবস, আর হইল এর মধ্যে বিচার শেষ করতে হবে। 52-তে পাইলাম এই আইনের মামলার আসামি যদি শিশু হয় তাহলে শিশু আইন অনুসরণ করে বিচার কার্যক্রম শেষ করতে হবে। ওই যে অনুপ্রমা অনু, সে বলছে স্যার প্লিজ আবার বলেন, তার দিকে তাকে আমি আরেকবার বলতেছি, কথাটা আগে বুঝেন। অনুপমা অনু, তোমারে বলি আগে তুমি বুঝো। মনে করো তোমার একটা বাচ্চা আছে 15 বছর বয়স, তার মানে সে হলো শিশু। সে কোনো কারণে খারাপ হয়ে গেছে বা খারাপ মানুষের সাথে মিশে নষ্ট হয়ে গেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে, তারে তল্লাশি করে তার কাছে ধরেন না 5000 পিস ইয়াবা পাওয়া গেছে। এখন এই তো শিশু, এর কাছে ইয়াবা পাওয়া গেছে। আমরা যখন আইন পড়ালেখা জানি না, আমরা মনে করতাম যেহেতু সে শিশু, তার কাছে ইয়াবা পাওয়া গেছে, তার বিরুদ্ধে শিশু আইনে মামলা হবে। কিন্তু বাংলাদেশের শিশুরা যত অপরাধ করুক, শিশু আইনে কোনো মামলা নাই। শিশু আইনে শিশুটাকে সুরক্ষা দেওয়া হয়েছে, শিশু আইনে শিশুর কোনো অপরাধ নাই। তাহলে সে যেহেতু মাদক নিয়ে ধরা খাইছে, তার বিরুদ্ধে মাদক মামলায়। সে যদি খুন করত, তার বিরুদ্ধে মামলা হইতো পেনাল কোডে। সে যদি সড়ক পরিবহন আইনে অপরাধ করে, তার বিরুদ্ধে মামলা হবে সড়ক পরিবহন আইনে। সে যদি নারী শিশু আইনে অপরাধ করে, তার বিরুদ্ধে মামলা হবে নারী শিশু আইনে। তার মানে সে যে অপরাধ করব যে আইনে, ওই আইনে তার বিরুদ্ধে মামলা হবে। মামলা হওয়ার পর একটা প্রাপ্ত আসামিকে যেভাবে যে পদ্ধতিতে বিচার করা হয়, যে পদ্ধতিতে রায় দেওয়া হয়, এই যেহেতু শিশু, এর ক্ষেত্রে শিশু আইন 2013 আছে, ওই 2013 অনুসরণ করে তার বিচারটা করা হবে। রেগুলার প্রাপ্তবয়স্ক আসামিদের যেমন কাঠগড়ে দাঁড় করানো হইতো, তাদেরকে খুনের ক্ষেত্রে যেন মৃত্যুদণ্ড দেওয়া হইতো বা যাবজ্জীবন দেওয়া হইতো, কিন্তু শিশু আইনে বলা আছে শিশু যত বড় অপরাধ করুক তাকে কোনোভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, যাবজ্জীবন দেওয়া যাবে না। তাহলে এই লোকটা, এই বাচ্চাটা যত বড় মাদক নিয়ে ধরা খাক বা যত কিছুই করুক, মাদক দ্রব্য আইনে মামলা হইলেও তার বিচার করা হবে শিশু আইন অনুসরণ করে। মাদকের মামলারই বিচার হবে, কিন্তু আইন অনুসরণ করবে শিশু আইন। শিশু আইনে বলা আছে তার মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু তার কাছে যে মাদক পাওয়া গেছে মৃত্যুদণ্ডের মতো, কিন্তু তার মাদক মামলা পাই দিলেও, মাদক মৃত্যুদণ্ড পাওয়ার মতো মাদক পাইলেও শিশুর আইনটারে ফলো করে তারে অন্য শাস্তি দিবে। শিশু আইনে বলা আছে কখনো তারে লাল কাপড় যেখানে থাকে সেখানে তারে রাখা যাবে না। এই ক্ষেত্রে ওই যে এএসআই নজরুল ইসলাম একটা কমেন্ট করছে, মামলার ক্ষেত্রে কম্প্রোমাইজ নাই, বিচার হবে শিশু আইন অনুসরণ করে। না, আইন তো মাদকের আইনেরই বিচার হবে, শিশু আইনটারে ফলো করবে। বিচারও হবে মাদকের আইনের, কিন্তু বিচারের পদ্ধতিটা হবে শিশু আইন অনুসরণ করে। যেহেতু মামলা হয়েছে মাদকের, তাহলে কি শিশু আইনের বিচার হবে? মাদক মামলারই বিচার হবে, কিন্তু ফলো করবে শিশু আইন, পদ্ধতি অনুসরণ করবে শিশু আইনের। অনুপ্রমা, আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে নর্মাল আসামিদের ক্ষেত্রে হ্যান্ডকাপ পরানো যাবে। এই মাদক মামলা আসামি যেহেতু শিশু, শিশু আইনে বলা আছে তারা হ্যান্ডকাপ পরানো যাবে না, এই জন্য শিশু আইনের যে পদ্ধতি আছে সেটা অনুসরণ করে তারা হ্যান্ডকাপ পরানো ছাড়াই ওখানে বসে রাখবে। এই হলো মূলত বেচা বিক্রি। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা,
মামলা হবে মাদক আইনে, বিচারও হবে মাদক আইনেই। বিচারের ক্ষেত্রে যে পদ্ধতিটা হবে, পদ্ধতিটা অনুসরণ করবে শিশু আইনের। আচ্ছা, তাহলে 51 গেল, 52 গেল। 51 ধারার বেচা বিক্রি হইলো। আমরা এটা মামলা হইলে প্রথমে 90 কার্যদিবসের মধ্যে বিচার শেষ করব, না হইলে আরো 30 কার্যদিবস সময় বৃদ্ধি করতে পারবো, না হইলে আরো 15 কার্যদিবস সময় বৃদ্ধি করতে পারবো। আর স্যারে বলছে আর না হইলে না, একবার, দুইবার, তিনবার শেষ। চারবার বলছে এই সময়ের মধ্যে অবশ্যই বিচার কার্যক্রম শেষ করতে হবে। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমার বাচ্চার বয়স যদি 15 বছর হয়, তার বিরুদ্ধে মামলা হবে মাদক আইনে। মাদক বিচার হবে মাদক মামলারই, কিন্তু রায় হবে বিচারের ক্ষেত্রে ফলো করবে শিশু আইন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, আগে ক্লাস করেছিলেন রাত্রে কখনো? না স্যার, আজকে প্রথম স্যার। আপনার রিকোয়েস্ট পাঠিয়েছিলেন? জি জি স্যার। আপনার নাম কি, আইডির নাম কি? আব্দুল জলিল। আব্দুল জলিল নামে কোনো রিকোয়েস্ট তো আসেনি। আপনার কাছে কি লিঙ্কগুলো আছে? আরেকবার একটু ক্লিক করবেন। হ্যাঁ আচ্ছা, লিংক আছে, কিন্তু ওই যে যেই লিংকগুলো শেয়ার করা ওইগুলোতে আমি ঢুকতে পারি নাই। হ্যাঁ, আপনি আগে আমি যে লিঙ্কগুলো আপনাকে দিয়েছি ওইগুলো থেকে ক্লিক করে জয়েনে আসেন, জয়েন করেন, তারপরে। হ্যাঁ ওগুলোতে ক্লিক করছি স্যার, ওইগুলো করে প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছি স্যার। হ্যাঁ, এখন ক্লাস করেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ক্লাসে ঢুকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করছে, স্যার আদালতে লাল কাপড় কেন থাকে? এটা লাল কাপড় থাকে কারণ আদালতটা বিপজ্জনক হিসাবে ধরে নেয়, সম্ভবত, জানি না ভাই। আচ্ছা, এখন চলে আসি আমরা 53 ধারায়। 53 ধারায় বলা আছে, একটা মাদক মামলার আসামি যদি রায় হয়, একটা অপরাধের রায় হইলে এরা আপনি আপিল করবেন হইল 30 দিনের মধ্যে, কার্য দিবসের মধ্যে। তাহলে একটু খেয়াল করেন, নারী শিশুতে মামলা হইলে 60 দিনের মধ্যে আপিল। ওখানে কিন্তু কাউন্ট হবে ডেজ হিসাবে। মাদকের মামলা আপিল করতে হবে কার্য দিবসের মধ্যে, ওয়ার্কিং ডে এর মধ্যে, তাও 30 কার্য দিবস, হয়তো 45 দিন বা 44 দিন হবে আর কি। 53 ধারায় তাহলে আপিল হবে 30 কার্য দিবসের মধ্যে। 53 ধারায় তাহলে 53 লাস্ট হলো 3, কার্য দিবস 30টা। একজন বলছে, স্যার তাহলে কি শিশু অপরাধীর ক্ষেত্রে চার্জশিট দেওয়া যায়? শিশু আইনের 15 ধারায় বলা আছে শিশুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া যাবে, তবে চার্জশিটটা হবে আলাদা পেজে, নীল রঙের একটা কাগজে। শিশুদের ক্ষেত্রে আলাদা চার্জশিট দাখিল করতে হবে। বড়রা ছোটরা মিলে যদি একসাথে অপরাধ করে, যার বয়স 30 বছর, যার বয়স 15 বছর, দুজন একসাথে অপরাধ করলে যে বড় তার জন্য যাবে আলাদা চার্জশিট, যে ছোট শিশু তার জন্য যাবে আলাদা চার্জশিট। যেটাকে চার্জশিট বলা হবে না, সেটাকে বলা হবে দোষীপত্র। নীল রঙের কাগজে যাবে সম্ভবত, যদি আমার ভুল না হয়ে থাকে। তাহলে 53 তো পাইলাম 30 কার্য দিবসের মধ্যে। 53 তো পাইলাম 30 কার্য দিবসের মধ্যে আপিল করতে হবে, এটা ক্লিয়ার। তাহলে আবার আসি, 51 পাইলাম 90, 30, 15 বাধ্যতামূলক। 52 পাইলাম হইল শিশু আইন অনুসরণ। 53 পাইলাম লাস্টে 3, 30 কার্য দিবসের মধ্যে আপিল করতে হবে। ঠিক আছে। 54 বলা আছে সিআরপিসি অনুসরণ, এটা লাগবে না, 55 ধারা লাগবে।
আচ্ছা, এখন আমরা 54 বলছে সিআরপিসি অনুসরণ তদন্ত বিচার পদ্ধতির ক্ষেত্রে সিআরপিসি অনুসরণ 54। এখন আমরা 55 ধারাটা একটু পড়ব। 55 ধারা পড়ার আগে আমি যখন অস্ত্র আইন সকালবেলা পড়িয়েছিলাম, এই অস্ত্র আইনে আমি একটা কথা বলেছিলাম, এটা কিন্তু এখানে খুব কাজে লাগবে। দখলে আর হেফাজতের শব্দের অর্থ কি? দখলে বলতে বোঝানো হয়েছে আমি ঢাকায় আছি, আমার গ্রামের বাড়ি হইল চাঁদপুরের হাজীগঞ্জ থানা, ওইখানে একটা বাড়ি আছে আমার, ওই বাড়িতে কেউ থাকে না, ওই বাড়ির চাবি আমার কাছে। এখন পুলিশ যদি আমার ওই বাড়িতে অভিযান চালায়া যদি 500 বোতল ফেন্সিডিল উদ্ধার করে, তাহলে এই অপরাধের দায় আমার উপর করেছি বা আমি করছি বলে গণ্য হবে কিনা বলেন? এটা আমার দখল হইতে উদ্ধার হয়েছে বলে গণ্য হবে কিনা? তাহলে 55 ধারায় বলা আছে যে কোন ব্যক্তির হেফাজত হইতে দখল হইতে যদি কোনো মাদকদ্রব্য অথবা মাদকদ্রব্যের উপাদান অথবা মাদকদ্রব্য তৈরির যন্ত্রপাতি অথবা মাদকদ্রব্য তৈরির কোনো কাগজপত্র, কি কি বলছি খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ কথা। একটা হলো মাদকদ্রব্য, আর একটা হলো মাদকদ্রব্য তৈরির কোনো উপাদান অথবা উপাদান তৈরির কেমিক্যাল, এই 3টা। একটা হলো যন্ত্রপাতি 4টা, আরেকটা হলো দলিলপত্র 5টা। এগুলো যদি তার দখল হইতে বা হেফাজত হইতে উদ্ধার হয়, তাহলে এগুলোর অপরাধ সে করছে বলে আইনে গণ্য হবে। এটাই বলা আছে 55 ধারায়। মানে বাংলা আলাপ হইল আপনার হেফাজত হইতে দখল হইতে যদি এগুলো উদ্ধার করা হয়, তাহলে এগুলো এই অপরাধের ক্ষেত্রে দায়ভার আপনার উপরে বর্তাবে বলে গণ্য হবে। এটা বলা আছে 55 ধারায়। এটা তো আমাদের আগেই পড়া আছে। তাহলে 55 ধারা বুঝতে পেরেছেন? তাহলে করিম নামক একজন ব্যক্তি ঢাকায় বসবাস করে, তার নিয়ন্ত্রণের দিন রংপুরের মিঠাপুকুর হইতে তার বাড়ি হইতে 500 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই ক্ষেত্রে করিম যেহেতু ঢাকায় থাকে, তার কাছ থেকে উদ্ধার না হইলেও তার দখল বা হেফাজতে উদ্ধার করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে কিনা? জি, গ্রহণ করা যাবে। এটা আছে কত ধারায়? 55 ধারায়। পারবেন? সাইদ সানোয়ার বলতেছে হেফাজত কি স্যার? হেফাজত আর দখল এই দুইটা শব্দের অর্থ হইল, সাইদ সানোয়ার এই যে মনে করেন না, আপনি ডিউটি পোস্টে এখন আছেন ধরেন রাস্তায়, আপনার ব্যারাকে থাকেন বা বাসায় থাকেন। ব্যারাকে থাকলে আপনার যে বক্স আছে, ট্রাঙ্ক আছে, সেখান থেকে যদি কোনো অস্ত্র উদ্ধার হয়, মাদক উদ্ধার হয়, তাহলে এটা আপনার হেফাজত হইতে উদ্ধার হয়েছে বলে গণ্য হবে। এটাকে বলা হয় হেফাজত। মিজানুর রহমান মিজান বলছে 37 ধারা আর 55 ধারার মধ্যে পার্থক্য কি? 37 ধারায় বলা আছে যদি মাদকদ্রব্য উৎপাদনের যদি যন্ত্রপাতি কারো কাছে পাওয়া যায়, তার শাস্তি হলো 37 ধারায়। তাহলে মনে করেন আমি যদি রংপুরে থাকতাম আর আমার রংপুরের ওই বাড়ি হইতে যদি কোনো যন্ত্রপাতি উদ্ধার হইতো, তাহলে আমার অপরাধ হইতো 37 ধারায়। এখন আমি ঢাকায় থাকি, আমি থাকি ঢাকায়, আর গ্রামের বাড়ি হইতে এই যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে, তাহলে আমার বিরুদ্ধে অপরাধ গণ্য হয়েছে বলে গণ্য হবে। 55 তো বলা আছে আপনি যে জায়গায় থাকুন, এগুলো যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে সেটা আপনারই বলে গণ্য হবে। আর তার মানে 55 দ্বারায় কোনো শাস্তি নাই, আর এই কারণে আপনার বিরুদ্ধে শাস্তি হবে 37 ধারায়, যেহেতু এই যন্ত্রপাতি আপনার হেফাজত হইতে উদ্ধার করা হয়েছে। তার মানে 55 ধারায় বলা আছে নির্দেশনা, শাস্তি হইল 37 ধারায়। তাহলে আমার কাছ থেকে যদি রংপুরের আমার বাড়ি থেকে যদি মাদক উদ্ধার করে, আমার বিরুদ্ধে মামলা হবে 36-এ। আমি ঢাকায় থাকলেও রংপুরের থেকে যদি যন্ত্রপাতি উদ্ধার হয়, তাহলে মামলা হবে 37-এ। আমি ঢাকায় আছি। তার মানে 55 বেসিকটা হইলো আপনি যে জায়গায় থাকুন, জিনিসপত্রগুলো আপনার হেফাজত হইতে, আপনার দখল হইতে, আপনার নিয়ন্ত্রণের এলাকা হইতে উদ্ধার হইলেই 55 ধারায় এটা আপনার বলে গণ্য হবে। তাই বলে 55 ধারায় কোনো শাস্তি নাই, শাস্তি হবে যা উদ্ধার হবে সেই অনুসারে। আচ্ছা, এখন আসি 56 ধারায়।
56 ধারায় বলা আছে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধের সাথে জড়িত কোনো অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, কল রেকর্ড, ছবি, এই যে ডিজিটাল ডিভাইস যেগুলো আছে, সিসি ক্যামেরা ফুটেজ, এগুলো আদালতের সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। নির্দেশনা 56 ধারায় পারবেন? তাহলে আবার আসি, 51 ধারায় পেলাম বিচারের সময়সীমা, 52 ধারায় পেলাম শিশু এলে শিশু আইন অনুসরণ। কথা কি বুঝতে পারছেন? 53 পাইলাম 30 কার্য দিবসের মধ্যে আপিল, 53 লাস্টের 30 কার্য দিবসের মধ্যে আপিল। 54তে সিআরপিসি অনুসরণ, 55তে আপনার দখল বা হেফাজতে যাই উদ্ধার হোক এগুলো আপনার বললেই গণ্য হবে। 56তে পাইলাম ভিডিও ফুটেজ, 56তে পাইলাম কি ভিডিও ফুটেজ। বুঝতে পারছেন? তাহলে আবার আসি, যদি আমরা 40-এ যাই তাহলে প্রেম পৃষ্ঠপোষক যে আছে, অর্থ দিয়ে সহায়তা যে আছে, মদতদাতা আছে তার জন্য 40, সহযোগী যে হবে তার জন্য হইল 41, আনকমন মাদক পাইলে 42, কোম্পানি অপরাধ করলে শাস্তি হবে 43, আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে 46, জামিনের ব্যবস্থা হইল 47, 5 বছরের নিচে হইলে সংক্ষিপ্ত বিচার করা যাবে 48, সর্বোচ্চ 3 কার্য দিবসের জন্য এই বিচারের পরিসমাপ্তি মানে করা যাবে, বিরতি দেওয়া যাবে 49। হ্যাঁ ঠিক আছে তো। আর এক অপরাধের সাথে আরো অপরাধ সম্পৃক্ত হলে 2 অপরাধের বিচার একসাথে করা যাবে 50। এই বিচার করার ক্ষেত্রে 90, 30, 15 এর মধ্যে করতে হবে 51, শিশু আইন অনুসারে বিচার করতে হবে 52, আপিল করতে হবে 53, সিআরপিসি অনুসরণ 54, আপনার দখল হেফাজতে অপরাধ পাওয়া গেলে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে 55, ভিডিও ফুটেজ নিয়ে বলা আছে 56। বুঝতে পারছেন? আবার আসি, পৃষ্ঠপোষকতা মদতদাতা হইল 40, সহযোগীর 41, আনকমন মাদক পাইলে 42, মালিক করলে কোম্পানি করলে মালিকের অপরাধ হবে 43, আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে 46, জামিনের ব্যবস্থা 47, 5 বছরের নিচে হইলে 48, 3 কার্য দিবস পর্যন্ত বন্ধ রাখা যাবে 49, 2-3 অপরাধ যাই করুক এক মামলায় বিচার করা যাবে 50। 51তে বিচারের সময়সীমা, 52তে শিশু হইলে শিশু আইন পদ্ধতি অনুসরণ, 53তে বলা আছে 30 কার্য দিবস, 53 লাস্টে 30 কার্য দিবসের মধ্যে আপিল, 54তে সিআরপিসি অনুসরণ, 55 থেকে আপনার নিয়ন্ত্রণ হইলে যেখানে পাক এটা আপনারই বলে গণ্য হবে 55, ভিডিও ফুটেজ নিয়ে বলা আছে 56। পারবেন? 56 পর্যন্ত কি পারবেন সবাই? আচ্ছা, এখন বলা আছে 57 ধারা, খুব সুন্দর একটা ধারা। আপনারা একটা জিনিস জানেন কিনা, 1 পিস 2 পিস মাদক পাওয়া গেলে অনেক সময় ম্যাজিস্ট্রেট ইনস্ট্যান্ট জেল জরিমানা করে। এটা কি আপনারা জানেন? 2 দিন 5 দিন জেল দিয়ে দেয় ইনস্ট্যান্ট, একবারে ঘটনাস্থলে জায়গায় দাঁড়িয়ে অনেক সময় জেল জরিমানা করে দেয়। এই যে ম্যাজিস্ট্রেট ইনস্ট্যান্ট জেল জরিমানা ঘটনাস্থলে করে দেয়, এই কাজটা করে হলো মোবাইল কোড 2009 সালের একটা আইন আছে, মোবাইল কোড আইন। তাহলে মাদকদ্রব্য যে অপরাধগুলো আছে মোবাইল কোড 2009 যে আছে এটার অধীনে মোবাইল কোড পরিচালনা করেও এটার বিচার কাজ সম্পন্ন করা যাবে 57 ধারায়। মানে 57 ধারায় বলা আছে ওই যে 5 বছরের নিচে কিছু অপরাধ সংক্ষিপ্ত বিচার বলা আছে, এই জন্য বলা আছে 57 ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কিছু অপরাধের ক্ষেত্রে মোবাইলের বাংলা অর্থ হলো ভ্রাম্যমান রে ভাই। মোবাইল কোড মানে তো ভ্রাম্যমান আদালত, এই মোবাইল কোডের মাধ্যমে বিচার কার্যক্রম শেষ করা যাবে 57 ধারায়। তাহলে 57তে বলা আছে মোবাইল কোডের মাধ্যমে বিচার করা যাবে। মোবাইল কোডের মাধ্যমে বিচার করার ক্ষেত্রে মোবাইল কোড আইন যে 2009 আছে এটা অনুসরণ করতে হবে।
তাহলে আবার আসি। 51তে পাইলাম বিচারের সময়সীমা, 52তে পাইলাম শিশু হইলে অনুসরণ, 53তে পাইলাম 30 কার্য দিবসের মধ্যে আপিল, 54তে সিআরপিসি অনুসরণ, 55তে তার অধীন হইতে উদ্ধার হলে তার বলে গণ্য হবে, 56তে পাইলাম মোবাইলের ভিডিও অডিও রেডিও যা আছে এগুলো, 57তে পাইলাম মোবাইল কোডের মাধ্যমে বিচার, 58 ধারা বলা আছে সরকার গেজেট প্রকাশ করে সময়ে সময়ে বা যে কোনো সময়ে এই মাদকের উপর, অ্যালকোহলের উপর সরকার শুল্ক কর আরোপ করতে পারবে। আমি পড়াইতেছি হইলো 57 পর 58, একজন বলতেছে স্যার 44 ধারা আরেকবার বিস্তারিত বলেন। আমি তো 44 ধারা পড়াই না রে ভাই, আমি তো পড়াইছি 43-এর পরে 46। যেটা পড়াই আগে সেটা পড়েন, তারপরে দু একটা বাকি থাকলে লাস্টে বলবেন। পড়াইতেছি একটা বলতেছেন আরেকটা, তাহলে কেমন হইল? তাহলে 58 ধারাকে বুঝতে পারছেন? মানে সরকার চাইলে এই মাদকের উপর সময় সময়ে ট্যাক্স কি করতে পারবে, আরোপ করতে পারবে। মানে আমার কাছে মনে হয়েছে এবার যদি কেউ অ্যালকোহল 44% হিসাবে ব্ল্যাক লেভেল অথবা হল্যান্ডিয়া বা হেনিকেন বা জার্মানিস এগুলো যদি সে কি করে আটক করে, সরকার আমদানি করার ক্ষেত্রে ধরেন আগে ছিল 200 টাকার ট্যাক্স, এখন সরকার গেজেট করে এটা 400 টাকা করে দিচ্ছে। এটা সরকারের ইচ্ছা, এটা সরকার গেজেট যে কোনো সময় যে কোনো বিষয়ে এই শুল্ক কর আরোপ করতে পারবে। 58 ধারায় বলা আছে, এটা সরকারের ইচ্ছা। এবার আমি একবার পড়াই, জরুরি হলে আমি বলবো। আমি কিন্তু একবার মুখ দিয়ে বলি না কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, আমি পড়াই, শুধু শুনে রাখেন। আচ্ছা, এই গেল 58 ধারা। এখন হলো 59 বলা আছে সরকার গেজেট প্রকাশ করে সময়ে সময়ে বা মাঝে মাঝে সমগ্র বাংলাদেশের কোন একটা অঞ্চল বা এলাকাকে মাদকদ্রব্য প্রবণ এলাকা হিসাবে ঘোষণা করতে পারবে। মানে মাদক প্রবণ এলাকা হিসাবে, মাদকদ্রব্য প্রবণ অঞ্চল হিসাবে সরকার কি করতে পারবে, এটা ঘোষণা করতে পারবে। এই এলাকা মাদক প্রবণ এলাকা বা এটা হলো মাদক প্রবণ অঞ্চল এলাকা। কেন আপনারা বিভিন্ন রাস্তাঘাটে যাওয়ার সময় দেখবেন লেখা থাকে দুর্ঘটনা প্রবণ এলাকা সাবধানে চলুন লেখা থাকে। তার মানে ওই এলাকাগুলাকে, ওই বাঘগুলাকে সরকার দুর্ঘটনা প্রবণ বাঘ হিসাবে, এলাকা হিসাবে চিহ্নিত করেছে। ঠিক বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যেগুলো মাদক প্রবণ এলাকা বা অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে। যেমন টেকনাফ দিয়ে আজীবন ইয়াবা আসবে, সেদিক দিয়ে কেমন পর্যন্ত ফেন্সিডিল আসবে না, হিরোইন আসবে না। টেকনাফ দিয়ে আসবে হলো কাঁচা গোল্ড আর হলো ইয়াবা, মাদকের মধ্যে আসবে ইয়াবা। রাজশাহী দিয়ে আসবে হলো হেরোইন আর হইলো ফেন্সিডিল। যশোর দিয়ে আসবে হলো বাংলাদেশের যত ধরনের গাড়ির পার্টস পাতি। আখাউড়া দিয়ে আসবে হলো যত ধরনের মশলাপাতি। ও যে পাঁচ বিবি জয়পুরহাটের ওই যে দিনাজপুরের হিলি দিয়ে আসবে হলো সকল ধরনের সবজি, কাঁচা পেঁয়াজ মেয়াজ, এগুলো কাঁচামরিচ, সবজি, পেঁয়াজ। ভুরুঙ্গামারি দিয়ে আসবে যত ধরনের আলু মালু যা আছে, এক একটার এক একটা এলাকা আছে। ফৌজিয়া সুলতানা, এই যে হিলি, তো এরকম এক একটা বিষয়ের এক একটা আছে। ঢাকার আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে ওদিক দিয়ে শুধু বডি আসে আর কিছু কার্গোর মালামালও আসে। কথা কি বুঝতে পারছেন? এই আর পঞ্চগড়ে দিয়ে আছে ওই দিক দিয়ে মনে হয় সব গরু আসে, কুড়িগ্রামে দিয়ে গরু মরু আসে আর কি। যাই হোক, ভুল হইতে পারে, আন্দাজ করে বলতেছি। এই তবে দিদা, তুমি আমার ইনভাইট করলে কিন্তু আমি যাবো, আমার খুব আগ্রহ। তোমরা আমার বলা মাত্র আমি চলে আসবো, আমার খুব মন চায় আবার একটু ঘুরে আসতে। তাহলে সরকার এই মাদক প্রবণ গেজেট প্রকাশ করে মাদক প্রবণ অঞ্চল হিসাবে ঘোষণা করতে পারবো হইলো 59 ধারায়। তাহলে আবার আসি, ওই যে রুমা আক্তার বলছে বডি কি স্যার, বডি বডি বলতে মানুষ আসা যাওয়া করে, এটা বুঝাইছি। তাহলে 51তে পাইলাম বিচারের সময়সীমা, 52তে পাইলাম হইলো শিশু হইলে অনুসরণ, 53তে পাইলাম হইলো আপিল, 54তে জিআরপিসি অনুসরণ, 55তে যেখানে থাকুক তার হেফাজতে দিলে তে অপরাধ করছে বলে গণ্য হবে, 56তে পাইলাম ভিডিও ফুটেজ, 57 দ্বারা পাইলাম মোবাইল কোড, 58তে পাইলাম শুল্ক কর, 59 পাইলাম হইল মাদক প্রবণ এলাকা হিসাবে ঘোষণা।
এটা পাইলাম হলো 59। আচ্ছা, এখন পড়বো আমরা 60 ধারা। এই 60 ধারার ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগার তৈরি করা হয়েছে। যেমন র্যাব একটা এই রাসায়নিক পরীক্ষাগার তৈরি করেছে মাদক পরীক্ষা করার জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা করেছে, আমাদের পুলিশের রাসায়নিক পরীক্ষাগার আছে সিআইডিতে। তাহলে 60 ধারায় বলা আছে, এটা 62-তে। 60-এ বলা আছে সরকার মাদকাসক্ত যারা, মানে যারা মাদক দ্রব্য গ্রহণ করে, যারা মাদকাসক্ত আছে তাদের একটা তালিকা তৈরি করতে পারবে এবং তাদের জন্য মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করতে পারবে এবং তাদেরকে সেইখানেও প্রেরণ করতে পারবে। তাহলে কি একে তো 60 ধারা, 60-এ পাইলাম হইলো মাদকাসক্ত যারা আছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে তালিকা তৈরি করতে পারবে, মাদক নিরাময় কেন্দ্র তৈরি করতে পারবে 60। আর 62-তে বলা আছে কোন মাদক দ্রব্য যদি আটক করা হয় তাহলে সেটা মাদক দ্রব্য কিনা তা যাচাই করার জন্য রাসায়নিক পরীক্ষাগারও সরকার স্থাপন করতে পারবে এবং তা পরীক্ষা করা যাবে। 62-তে। 61 পড়াই নাই, জানি না 61-তে কি আছে, দেখতে হবে। 61 পারি না আমি, বা মনে নাই। 60-এ কি ক্ষতিপূরণ নাকি? সরি, একটু ভুল হয়েছে, আমি একটু দেখে নেই। মাদক নিরাময় দিয়ে না, $1151। ও আচ্ছা, এটা 60-এর না 51 দ্বারা হবে, 61 দ্বারা হবে, 60 না। 60-এ ক্ষতিপূরণ দরকার নাই, 61-তে হবে তালিকা আর 62-তে হবে হইলো রাসায়নিক পরীক্ষাগার স্থাপন এবং রাসায়নিক পরীক্ষা 62। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, এটা হবে 61, কারণ 59 আর 61। 59-এ বলা আছে মাদক প্রবণ এলাকা ঘোষণা করা আর 61-তে বলা আছে মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা। ঠিক আছে, এটা এইভাবে আমি পড়েছিলাম, খেয়াল নাই, এই জন্য ব্রেন একটু বাড়ি খায়। আর 62-তে বলা আছে কোন মাদক আটক করা হলে এটা আসলে মাদক দ্রব্য কিনা সেটা পরীক্ষা করার জন্য রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করা যাবে। আবার এইটা 62 দ্বারা ক্ষমতা বলে আবার বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগার স্থাপনও করা যাবে। তাহলে রাসায়নিক পরীক্ষাগার স্থাপন এটা আপনার ধর্তব্যের বিষয় না, আপনার বিষয় হলো কোন মাদক আটক করা হইলে এটা আসলে মাদক কিনা তা যাচাই করার জন্য রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করতে পারবেন। 62 শেষ, মাদকদ্রব্য আইন নাই। আমি আবার একটু পরে মিলিয়ে দিই। 51-তে পাইলাম বিচারের সময়সীমা, 52-তে শিশু হইলে, 53-তে আপিল, 54-তে সিআরপিসি, 55-তে আপনার দখল হেফাজতে উদ্ধার হইলে আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে, 56-তে ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, ক্যামেরা, সিসি ক্যামেরার এগুলো আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার, 57-তে মোবাইল কোড, 57-তে মোবাইল কোড। কি করেছে স্যার, কিভাবে সিরিয়াল মনে রাখেন? এটা অর্থ বুঝে না কি বলছে। হ্যাঁ, তাহলে আবার আসি। 57-তে বললাম মোবাইল কোড। 58-তে কি আছে বলেন? শুল্ক, কি শুল্ক, কর বা গেজেট প্রকাশ করে ট্যাক্স, এটা যে কোনো সময় যা ইচ্ছা তা পরিবর্তন করতে পারবে। 59 হলো মাদক প্রবণ এলাকা বা অঞ্চল ঘোষণা, 61-তে মাদকাসক্তদের তালিকা, 62-তে রাসায়নিক পরীক্ষা। এই হলো আমাদের মাদক নিরাময় কেন্দ্র নিয়ে, মাদক আইন নিয়ে শেষ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আবার একটু আসি, এবার 40 থেকে আমরা 62 পর্যন্ত যাব। 40-এ বলা আছে পৃষ্ঠপোষক, মদতদাতা, অর্থদাতা, যোগানদাতা হলো 40। রুমা আক্তার বলছে স্যার বলছি কিভাবে ধারা মনে রাখেন। ধারা মনে রাখার টেকনিক হলো সব সময় ব্রেন রে ফ্রি রাখবেন, প্রচুর রাব্বিজিদনি ইলমে পড়বেন, ধর্মকর্ম করবেন, ভিটামিন সি টাইপের খাবার খাইবেন, খেজুর খাবেন,
মধু খাবেন, শক্তিশালী খাবার খাবেন, মানে 24 ঘন্টার মধ্যে 16 থেকে 17 ঘন্টা পড়ালেখা করবেন। আচ্ছা, এখন আবার আসি 40-এ বলা আছে পৃষ্ঠপোষকতা যারা আছে তাদের অর্থ দেওয়া হোক, মদতদাতা হোক, তারা সহযোগী হইলে 61, এমন মাদক পাইছে যেটা মাদক আইনে নাই 41, এরপর হলো 42, এমন মাদক পাইছে যেটা মাদক আইনে নাই 42, আর কোম্পানি অপরাধ করলে মালিকের অপরাধ হিসেবে গণ্য হবে 43, আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে 46, জামিনের ব্যবস্থা হলো 47, 5 বছরের নিচে হলে সংক্ষিপ্ত বিচার হলো 48, সর্বনিম্ন 3 কার্য দিবস বন্ধ রাখতে পারবে 49, 2-3 অপরাধ একসাথে করা যাবে 50, 51-তে বলা আছে, বললাম তো এটা বিচারের সময়সীমা, 52-তে পাইলাম হলো যে শিশু হলে শিশু আইন, 53-তে পাইলাম আপিল, 54-তে সিআরপিসি অনুসরণ, 55-তে আপনার দখল হইতে হেফাজত হইলে আপনারই উদ্ধার হয়েছে বলে গণ্য হবে, 56-তে ভিডিও ফুটেজ, 57-তে মোবাইল কোড, 58-তে শুল্ক কর, 59-এ মাদক প্রবণ এলাকা, 61-তে মাদকাসক্তদের তালিকা, 62-তে মাদক আটক করলে রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা। পারবেন? কথা বলেন, পারবেন? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন কি কমপ্লিট? তাহলে আমি একটু যাই, আপনারা আমার সাথে একটু সহযোগিতা করবেন, আমি যেখানে যেখানে আটকে যাব। হ্যাঁ, এটা একটা অবশ্যই অডিও দেওয়া যাবে। কে বলছে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। দেখি কালকে দিয়ে দিব। সড়ক পরিবহন আর হইলো এই মাদক, দুইটারে অডিও কালকে দেখি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটু বাড়ি দেই। 9 মূলত বলা আছে হলো অ্যালকোহল ছাড়া অন্য যত মাদক আছে এগুলো নিয়ে কথা বলা আছে 9-এর 1, 2, 3, 4, 5-এ। এর ভিতরে একে বলা আছে মাদক দ্রব্য উৎপাদন করা, বহন করা, নবায়ন করা, আনা নেওয়া যা আছে এগুলো নিষেধ করা আছে 1-এ। আর এগুলো উপাদান তৈরির কেমিক্যাল নিয়ে বলা আছে নিষেধাজ্ঞা 2-এ। আবার 3-এ বলছে যে বৈধ কাজে, গবেষণার কাজে, ওষুধের কাজে চাইলে ওগুলা করা যাবে। আবার 4-এ বলা আছে মোড়কের উপরে লিখে দিতে হবে খারাপ দিক। 5-এ বলা আছে ডাক্তার এগুলো আবার বহন করতে পারবে। 10-এর 1, 2 মিলিয়ে বলা আছে অ্যালকোহল লাইসেন্স ছাড়া পারবে না। 2-এ বলা আছে সরকারি যারা বিভিন্ন আইন শৃঙ্খলা কর্মচারী আছে তারা আবার গ্রহণ করতে পারবে, বহন করতে পারবে। 11-এর 1, 2, 3 মিলে বলা আছে মুসলমানদেরকে তো পারমিট দেওয়া যাবে না, পারমিট ছাড়া কেউ খাইতেও পারবে না। 2-এ বলা আছে ওই যে মুসি, মেথডোম, চা শ্রমিক এদেরকে তো একটা বিষয়, 3 পার্বত্যের জন্য আরেকটা বিষয়। 3-এ বলা আছে কোথায় বসে খাইতে পারবে। 12-তে চিকিৎসা ব্যবস্থাপত্র নিয়ে। 13-তে পাইলাম লাইসেন্সের আবেদন, আর লাইসেন্সের মেয়াদ হলো 18 বছর অথবা যা উল্লেখ করে দেয়। এবার 14-তে আপনি কারে কারে দিবেন না এটা বলা আছে 14-তে। 15-তে বলা আছে কিভাবে লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। আবার 16-তে বলা আছে সে আবার বলা আছে মাদক আইনে দোষী সাব্যস্ত হলে তার লাইসেন্স বাতিল হবে। 17-তে বলা আছে সঠিকভাবে যথাযথভাবে পালন না করলে লাইসেন্সটা সাময়িকভাবে 60 দিনের জন্য বন্ধ রাখবে। 18-তে মাদক আইনে দোষী সাব্যস্ত হলে মোটরসাইকেল মানে ড্রাইভিং লাইসেন্স আর অস্ত্র আইনে লাইসেন্স দেওয়া যাবে না, থাকলে বাতিল হবে। 19-এর 1, 2, 3 মিলিয়ে বলা আছে পুলিশ কমিশনার জেলা ম্যাজিস্ট্রেটের বিষয়। 20-এর ক, খ, গ কারখানা, গুদাম, দোকানপাট আর বাজেয়াপ্ত করা। 21-এর ক, খ মিলিয়ে বলা আছে গ্রেপ্তার, একটা হলো প্রকাশ্য স্থানে, একটা হলো যানবাহনে। 22-এর সিআরপিসি অনুসরণ। 23-এর 1-এর ক, খ, গ, গহ আর 23-এর 2 মিলিয়ে বলা আছে বৈধভাবে কোনো আবদ্ধ জায়গায় তল্লাশি। 24-এর 1, 2, 3, 4 মিলিয়ে বলা আছে এগুলাতে ডাক্তারি টেস্ট, মডেল টেস্ট হইতে শুরু করে এন্ডোস্কোপি, অটোগ্রাফি হইতে শুরু করে যা আছে সব। আর লাস্টে 24-এর 4-এ বলা আছে সে ডোপ টেস্ট করানো যাবে, ধরা খেলে মামায় 36-এর 4-এ চলে যাবে চিকিৎসা কেন্দ্রে, না গেলে 6 মাস বা 5 বছর জেল। 25-এ বলা আছে যারা মাদক আটক করবে তারা তাদের উদ্বোধন কর্তৃপক্ষদেরকে জানিয়ে দিবে। 26-এ পাইলাম মাদকের সাথে সংশ্লিষ্ট যা আছে 26-এর 1, অবৈধের সাথে বৈধ হইল 26-এর 2, সরকারি গাড়ি হইলে 3, ম্যাজিস্ট্রেটের অনুমতি ধ্বংস হইল 26-এর 4। এবার আমরা 27, 28 ওই 27-এ বিচার চলাকালীন বলা আছে 28, 29, 30, 31 পর্যন্ত পাইলাম আবার তদন্তের সময়সীমা নিয়ে। 33-এ পাইলাম হইলো ব্যাংক হিসাব নিয়ে। 34-এ পাইলাম সম্পত্তি ফিজ করা নিয়ে। 36-এর 1-এর টেবিলে পাইলাম সবগুলো হইলো অপরাধ। 2-এ বলা আছে একবার অপরাধ করে আবার করলে দ্বিগুণ। 3-এ বলা আছে 2বার করে আবার করলে সর্বনিম্ন 20 বছর। 4-এ যারা মাদক খায়, 5-এ যারা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়, 6-এ বলা আছে যে সরকারি কর্মচারী তার উপরেই বর্তাবে। 37-এর যন্ত্রপাতি, 38-এর বাড়ি গাড়িদের সহায়তা, 39-এর ক, খ, গ অবৈধভাবে তল্লাশি। আর 40 থেকে 62 পর্যন্ত বললামই।
এই হলো মূলত আমাদের বেচা বিক্রি। তাহলে সবাইকে এতটুকু পর্যন্ত সবাই কি পারি? কথা বলেন, এতটুকু পর্যন্ত সবাই কি আমরা পারি? তাহলে আমরা যদি মাইনর অ্যাক্ট সকালে আর রাত্রে মিলে ধরি, কি কি পড়েছি, কি কি আইন শেষ করেছি আমার একটু বলেন তো। কার্যবিধি, পেনাল কোড, সাক্ষ্য আইন, পিআরবি বাদ দেওয়া যদি পড়ি, আমরা শেষ করছি হইলো শ্রেণী বিভাগ। আমি বলবো ভাই, শ্রেণী বিভাগ নেওয়ার মাথায় আছে। আমরা শেষ করেছি হইলো 36 ধারা নিয়ে একটা ক্লাস নিব, আর একটু পরে নিব 36টা ক্লাস নিয়ে। 36 ধারা নিয়ে ক্লাস নিব, এরপরে এই শ্রেণী বিভাগ নিয়ে আমি ক্লাস নিব, সমস্যা নাই, এটা আমার হাতে আছে। আর একটু জমুক, পরীক্ষাটা একটু কাছে আসুক। যেমন সাক্ষ্য আইনটা চাইছিলাম পড়াইতে, আমি চিন্তা করছি না সাক্ষ্য আইন এখন পড়াবো না, সাক্ষ্য আইন ঠিক পরীক্ষার 5-7 দিন আগে আগে পড়ায় শেষ করব। মানে এমন ভাবে পড়ানো শুরু করবো যেন পরীক্ষার 5-7 দিন আগে শেষ হয়। তাহলে একটু দেখেন, আমরা পড়েছি হলো নারী শিশু, অস্ত্র, অস্ত্র শেষ হয়ে যাবে কাল পরশু। নারী শিশু, ধরেন নারী শিশু, অস্ত্র, মাদক, এরপরে পড়ছি হলো সড়ক। এই সাইডটা তো শেষ হয়েছে নাকি? নারী শিশু, অস্ত্র, মাদক, সড়ক আর হইল যৌতুক, এই 5টা নাকি? নারী শিশু পারি, সড়কও পারি, অস্ত্র পারি, যৌতুকও পারি নাকি? একজন কইছে স্যার পুলিশ আইন পড়াবেন না, অবশ্যই পড়ানো হবে, সব আইন পড়ানো হবে, ধৈর্য ধরেন, পার্ট বাই পার্ট পড়ানো হবে। আচ্ছা দেখেন, তাহলে এই 4টা আইন, একটা হলো নারী শিশু, অস্ত্র, মাদক আর হলো যৌতুক। আচ্ছা, এখন এই 5টা মাইনর অ্যাক্ট হয়েছে। এখন এই কাল পরশুর মধ্যে যে কোনো সময়, মানে নেক্সট এই 1-2 দিনের মধ্যেই শুধুমাত্র সড়ক আর মাদক এই 2টা নিয়ে 50 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হবে, এটা মাথায় রাখবেন। একমাত্র সড়ক আর হলো মাদক এই 2টা নিয়ে একটা এমসিকিউ হবে, এটা একটু মাথা রাখেন। যারা বলতেছে স্যার আমি পড়ি নাই নতুন, তাদের জন্য হলো আপনারা পিছনের ক্লাসগুলো আস্তে আস্তে দেখেন, তবে সব আইন আবার পড়ানো হবে, আপনারা আবার পাবেন। সাইবার ক্রাইম দেখি কালকে ক্লাসে শুরু করবো, একবারে সহজ। সাইবার ক্রাইম খুবই সহজ পড়া। তাহলে কাল পরশুর মধ্যে আরেকটা এমসিকিউ পরীক্ষা হবে, আপনারা আরেকটা এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুত হন। আর আমি আরেকটা বেলা আপনাদেরকে পড়াবো, আরেক বেলা পড়ানোর চিন্তা ভাবনা করতেছি। আপনারা কি আরেক বেলা পড়বেন? সন্ধ্যার দিকে যদি আরেক বেলা পড়াই, আপনারা কি পড়তে পারবেন? আচ্ছা দেখি, আমি সন্ধ্যার দিকে আমি আরেক বেলা প্রশ্ন পড়ানোর চিন্তা ভাবনা করতেছি, আরেক বেলা প্রশ্ন পড়াবো। আর আগামীকাল সকালে পড়াবো কি পড়াবো না, আমি সকাল 6:30টার দিকে মেসেজ দিব। আপনি ঘুম থেকে উঠে দেখবেন আমি পড়াই কিনা। যদি পড়াই তাইলে পড়বেন, আর যদি না পড়াই তাইলে পুরান পড়া পড়বেন। কিন্তু আমি যদি আগে রাখ বলে দেয় যে কালকে সকালে পড়াবো না, আপনারা কি করেন, মোবাইল সাইলেন্ট করে দিয়ে এমন ভাবে ঘুম দেন যেন আর মনে হয় যে 2-10 বছরে ঘুমান নাই। এই জন্য সকালে পড়াবো কি পড়াবো না সকালে জানিয়ে দেওয়া হবে, 6:30টায় মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে পড়াবো কি পড়াবো না, আগে বলবো না। আর 2-1-এর ভিতরে আমি চালু করব, যে সন্ধ্যার দিকে পড়ানোর বিষয় চালু করে দেব, শুধু প্রশ্ন পড়াবো ওই সময়।
ওই ব্যাচে শুধু প্রশ্নে পড়াবার কিছুই না। তাহলে আজকে এতটুকুই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।